পড়ছি লর্ড হ্যালিফ্যাক্সের দ্য কর্পস দ্যাট রোজ অবলম্বনে একটি ছোট ভৌতিক গল্প দুঃস্বপ্ন। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিরুদ্ধ চৌধুরী। এই কাহিনীটি লর্ড হ্যালিফ্যাক্সের কাছে পাঠিয়েছিলেন বেভারবেল্ট অব এ কেন্ট। কেন্ট সাহেবের ঠাকুরদা ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী বেজিনার্ড স্টোন। আমার ঠাকুরদা মিস্টার বেজিনার্ড স্টোন একসময় আমাদের সঙ্গে থাকতেন। আমরা তখন থাকতাম লুটলো নামে একটা জায়গায়। ডেনহাম হল ছিল বাড়িটার নাম। সে আজ প্রায় 40 বছর আগের কথা। সময়টা যতদূর মনে হচ্ছে 1890 খ্রিস্টাব্দ। ঠাকুরদা ঘুমাতেন আমাদের পাশের ঘরে। দুটো ঘরের মাঝখানে একটা দরজা ছিল, সুতরাং বাইরের বারান্দায় না বেরিয়েও এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া যেত। একদিন ভোর রাতে আর্থার আর্থার ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। এই যে ঠাকুরদার গলা। বুড়ো মানুষ অসুস্থ হয়ে পড়লেন নাকি? ছুটে পাশের ঘরে গেলাম। দেখলাম ঠাকুরদা বিছানায় বসে আছেন। তার মুখ ফ্যাকাশে, শরীরটা কাঁপছে। তাকে অত্যন্ত বিচলিত মনে হচ্ছে। কি ব্যাপার? কি হয়েছে দাদু? আমি উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলাম। আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি, কাঁপা কাঁপা গলায় ঠাকুরদা বললেন। কি স্বপ্ন দেখেছেন? থাক সে কথা, দাদু বললেন। না, বলো তুমি। আমার আগ্রহ দেখে ঠাকুরদা শুরু করলেন তার কাহিনী। স্বপ্নে দেখলাম আমি যেন আমার এক পুরনো বন্ধুর সঙ্গে স্টাফোর্ডশায়ারের একটা বাড়িতে রয়েছি। বাড়িটার নাম রিড হল। এক আলোয় ভরা সুন্দর দিনে পার্কের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেন যাচ্ছিলাম গ্রামের পুরনো গির্জাটার দিকে। পার্কের ছোট্ট দরজাটা পার হয়ে সমাধিপ্রস্তর আর সমাধিস্তম্ভগুলোর মাঝখানের পথ ধরে আমি এসে পড়লাম গির্জার পুরনো বারান্দায়। ভিতরে ঢুকতে যাচ্ছি এমন সময় গির্জার ঘন্টা বেজে উঠল। এই তো অন্ত্যেষ্টিক্রিয়ার ঘন্টা। হ্যাঁ, একটা শবদল যাত্রী আসছে। গির্জার ভিতরে না ঢুকে আমি আবার পথে নেমে এলাম। ভাবলাম যতক্ষণ অন্ত্যেষ্টিক্রিয়া চলে ততক্ষণ সমাধিপ্রস্তর আর সমাধিস্তম্ভগুলো দেখা যাক না কেন। গির্জার প্রাঙ্গণে তো অনেক স্মৃতিসৌধ রয়েছে, সেগুলো দেখতে দেখতে সময় কেটে যাবে। শবযাত্রীর দল কাছে এসে পড়ল। এবার পুরনো বারান্দার দিকে এগিয়ে আসছে দলটা। নিছক কৌতূহলের বশে একজন শবযাত্রীকে জিজ্ঞাসা করলাম, কে মারা গিয়েছেন? মিস্টার মংটন। নামটা পরিচিত, তাই আবার জিজ্ঞাসা করলাম, কোথায় থাকতেন তিনি? সামারফোর্ড হলে, শবযাত্রী উত্তর দিল। হা কপাল! সামারফোর্ড হলের মিস্টার মংটন তো আমার পুরনো বন্ধু। তার বাড়িটা তো এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে। মনটা খারাপ হয়ে গেল। হয় স্বাভাবিক। বাল্যবন্ধুর মৃত্যু সংবাদ শুনলে কার না মন খারাপ হয়। প্রোগ্রামটা পাল্টে ফেললাম। ঠিক করলাম অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেব। গির্জার ভেতরে ঢুকে পড়লাম। বসলাম গিয়ে পিছনের দিকের একখানা আসনে। গির্জার পূর্বাংশে চান্সল, অর্থাৎ শবযানের ওপর কফিনটা রাখা হলো। এবার কফিন যাত্রা করবে কবরের দিকে। ঠিক এই সময় গির্জার একজন কর্মচারী এগিয়ে এলো আমার দিকে। লোকটা বুড়ো এবং বেশ বেঁটে। ওর চেহারার মধ্যে এমন একটা কিছু ছিল যে ওকে দেখলেই নিদারুণ ঘৃণা এবং বিরক্তিতে সমস্ত শরীর ঘিন ঘিন করে ওঠে। আমার কাছে এসে লোকটা বলল, আমার ধারণা আপনি প্রয়াত মিস্টার মংটনের সবচেয়ে পুরনো বন্ধু। শুধু তাই নয়, আপনি তার বাল্যবন্ধু। আমার ধারণা যদি সত্যি হয় তবে সব যাত্রীদের পুরোভাগে আপনারই থাকা উচিত। শোক মিছিলটা ভল্ট বা ভূগর্ভের সমাধিকক্ষ পর্যন্ত যাবে। আপনি হবেন মিছিলের নেতা। প্রস্তাবটা এমনভাবে এলো যে অস্বীকার করতে পারলাম না। মৃতের আত্মার মুক্তির জন্য প্রার্থনা শেষ হলো। শেষ হলো যাজক মশাইয়ের নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। যাজক মশাইয়ের মুখখানা দেখতে শুকনা আপেলের মতো। এবার শুরু হবে অন্তিম যাত্রা। চারজন বাহক কফিনটাকে কাঁধের ওপর তুলল। ওরাই কফিনটাকে সমাধিকক্ষে বয়ে নিয়ে যাবে। গির্জার সেই বুড়ো কর্মচারীটা আবার আমার কাছে এগিয়ে এলো। চোখের ইঙ্গিতে দেখিয়ে দিল পথটা। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নামবার পর আমি মাথা নিচু করতে বাধ্য হলাম।
ঢাকা পথটার ওপরের সিলিংটা এত নিচু যে এ না করে উপায় ছিল না। সমাধিগৃহের পুরোনো দরজা দিয়ে ভিতরে ঢুকবার সময় শরীরটাকে আরো নিচু করতে হলো। ভূগর্ভে সমাধিগৃহের মধ্যে একটু উঁচু প্ল্যাটফর্ম, তার উপর কফিন রাখা হয়। বংটন পরিবারের ৩০-৪০ জন প্রয়াত মানুষের কফিন রয়েছে উঁচু মঞ্চটার উপর। কতগুলো পুরনো কফিন আবার ভেঙে গিয়েছে, ভাঙা জায়গা দিয়ে বেরিয়ে পড়েছে দেহাবশেষ কঙ্কালের অংশ। মঞ্চের ওপর নতুন কফিনটা রাখার পর সব যাত্রীরা সার বেঁধে সমাধিগৃহ থেকে বেরিয়ে গেল। ঢুকবার সময় আমি ছিলাম সবার আগে, এবার আমি সবার পিছনে পড়ে গেলাম। দরজার দিকে এগোচ্ছি, এমনই সময় গির্জার কর্মচারী সেই বেটে বুড়োটা গুড়ি মেরে এগিয়ে এলো আমার পাশে। হঠাৎ বদমাইশটা আমাকে একটা ধাক্কা মারলো। আমাকে যে টর্চটা দেওয়া হয়েছিল, আচমকা ধাক্কা খেয়ে তা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। কাদা ভরা মাটিতে পড়ে নিভে গেল টর্চের আলো। পর মুহূর্তে একটা শব্দ শুনতে পেলাম। ভূগর্ভে সমাধিগৃহের দরজা বন্ধ হয়ে গেল। ক্লিক। বুঝতে পারলাম দরজার তালা পড়ে গেল। আমার অবস্থা অবর্ণনীয়, অকল্পনীয়। এই ভয়ঙ্কর সমাধিগৃহে জীবিত মানুষ বলতে আমি একা, একেবারে একা। অন্ধকারের মধ্যে আন্দাজ করে দরজার দিকে ছুটে গেলাম। বন্ধ দরজায় কপালটা ঠুকে গেল। দরজায় ধাক্কা দিতে লাগলাম, পাগলের মতো চিৎকার করতে লাগলাম। দরজা খুলুন, দরজা খুলুন। আমি ভিতরে রয়ে গেছি, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া পেলাম না। অন্ধকারের মধ্যে সেই মরার রাজ্যে আমার ১টি ঘন্টা কেটে গেল। অবশ্য সেই ১ ঘন্টাকে আমার এক যুগ বলে মনে হচ্ছিল। আস্তে আস্তে অন্ধকারটা আমার চোখে সয়ে এলো। অস্পষ্টভাবে দেখতে পেলাম মঞ্চটা আর তার ওপরের কফিনগুলো। হঠাৎ একটা প্রকাণ্ড শব্দ শুনতে পেলাম, কোনো কিছুতে চির খাওয়ার আকস্মিক তীক্ষ্ণ শব্দ। জয় ভগবান! শেষ পর্যন্ত ওরা ভুলটা বুঝতে পেরেছে। এই মরার রাজ্য থেকে আমাকে বের করার জন্য আসছে ওরা। কিন্তু পর মুহূর্তেই ভুল ভাঙলো আমার। আমাকে উদ্ধার করার জন্য কেউ আসছে না। চির খাওয়ার শব্দটা আসছে কিছুক্ষণ আগে রেখে যাওয়া কফিনটার দিক থেকে। দারুণ ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। অবর্ণনীয় আতঙ্কের সঙ্গে দেখলাম নতুন কফিনটার চির বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। কফিনের ভেতর থেকে হিচড়ে বেরিয়ে আসছে বুড়ো মংটনের মৃতদেহ। কয়েক মুহূর্তের মধ্যে দেহটা সম্পূর্ণ বেরিয়ে এলো, দাঁড়ালো নিজের ভাঙা কফিনটার পাশে। দেহটাতে পচন ধরেছে। কি ভয়ানক, কি বীভৎস দৃশ্য! গলিত দেহটা টলমল পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওই ভয়ঙ্কর জীবন্ত মৃতদেহটাকে এড়াবার জন্য আমি সমাধিকক্ষের এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলাম। কিন্তু যেদিকেই যাই না কেন, বুড়ো মংটনের মৃতদেহ আমার পিছু ছাড়ল না। দুশ্চিন্তায়, ক্লান্তিতে আর নিদারুণ আতঙ্কে অবসন্ন হয়ে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। পচা গলা মৃতদেহটাও হুড়মুড় করে এসে পড়ল আমার ওপর। আমার দুগালের মধ্যে তীক্ষ্ণ নখ বসিয়ে দুটি গালকেই চিরে ফাঁক করে দিল আমার মৃত বাল্যবন্ধু। দারুণ যন্ত্রণায় আমি চিৎকার করে উঠতে লাগলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বীভৎস মৃতদেহটার মরণ আলিঙ্গন থেকে ছাড়া পাবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু বৃথা চেষ্টা। ভাবলাম জীবন্ত সমাধি তো তার আগেই হয়ে গিয়েছে, এবার হবে মৃত্যু, প্রেতের আলিঙ্গনে মৃত্যু। আমার বুক চিরে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো, আর নিজের সেই চিৎকারে ঘুম ভেঙে গেল আমার। দেখলাম সমাধিগৃহের মেঝেতে নয়, নিজের বিছানাতে শুয়ে আছি আমি। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে। শেষ রাতে ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন জুড়িয়ে গেল। স্বপ্নের রেশ তখনও কেটে যায়নি। একা থাকতে ভয় করছিল, তাই তোমাকে ডাকলাম। এই বুড়োটার জন্য তোমার ঘুম হলো না। ঠাকুরদা থামলেন। পরদিন ঠাকুরদার কাছে খবর এলো যে তার বাল্যবন্ধু মিস্টার মংটন মারা গিয়েছেন। আগের রাতে তিনি যখন সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখেছিলেন, তখনই মৃত্যু হয়েছে মিস্টার মংটনের।